নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি ক্রস ফায়ার। 21-এর মহারণের আগে 356 প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে একাধিক বিজেপি নেতার মুখে। আর এবার 356-এর সঙ্গে সঙ্গে ভেসে উঠল 156 ধারার কথা। একদিকে যখন তৃণমূল সরকারকে অস্বস্তিতে ফেলতে বিজেপি 356কে হাতিয়ার করছে, এইবার তৃণমূল কংগ্রেসের হাতিয়ার 156। যে ধারা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের 5 জন সাংসদ তারা রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন রাজ্যপালকে অপসারণ করা হোক। আর এমন একটা দিনে যেদিন রাজ্যপাল তিনি আশঙ্কা প্রকাশ করছেন, রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এবারের ভোটে নাকি প্রবল হিংসা হতে পারে। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রয়েছেন বিজেপির তরফ থেকে প্রণয় রায়, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বেদ রায় এবং রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে একবার আমরা দেখে নেব যে এই 356 বনাম 156-র মধ্যে আবারও নতুন করে রাজ্যপালকে নিয়ে তরজা। শনিবার থেকে টান টান বক্সিং ডে টেস্ট দেখেছে ক্রিকেট দুনিয়া। বুধে টুইটারে এক নেটিজেনের বক্তব্য, নাটক আর উত্তেজনা, চাইলে চোখ রাখুন রাজভবন ও নবান্নের ম্যাচে। এই টুইট যখন পোস্ট হয় তার আগেই রাষ্ট্রপতি ভবনে চলে এসেছে তৃণমূলের 5 সাংসদের সই করা চিঠি। চিঠিতে বলা হয়েছে রাজ্যপাল সংবিধানের ধার ধারছেন না, সংবিধানের 156/1 ধারায় রাজ্যপালকে সরিয়ে দেওয়ার অনুরোধ করছি। মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি এই কারণে যে অসাংবিধানিক বেআইনি কাজকলাপ উনি প্রথম দিন থেকে আজ অবধি করে চলেছেন, যার কোনো নজির ভূভারতে নেই গত 75 বছরে। আপনার যে সন্তোষ বা প্লেজার সেটাকে আপনি প্রত্যাহার করুন, অর্থাৎ এই মানুষটিকে আপনি সরান। রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে রাজ্যপালকে সরানোর দাবি তুলছে রাজ্যের শাসক দল। এ ঘটনা রাজ্যে কার্যত নজিরবিহীন। কারণ 1969 সালে তৎকালীন রাজ্যপাল ধর্মবীরকে সরানোর দাবি তোলে যুক্তফ্রন্ট সরকার। সেবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে রাজ্যপালের অপসারণ চাওয়া হয়নি। 2019 সালের 30 জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নেন জগদীপ ধনখড়। তারপরই শুরু রাজ্য রাজনীতির এক নতুন অধ্যায়। রাজভবন ভার্সেস নবান্ন। आप सरकारी कर्मचारी, आप जन कल्याण के लिए काम कीजिए। आप राजनीतिक कर्मचारी नहीं हैं। यदि आप राजनीतिक कार्य करते हैं, राजनीतिक कार्यकर्ता की भूमि में किसी भी तरीके से आते हैं, तो मुझे कोई संकोच कहने में नहीं है। आपके लिए समय बहुत कष्टदायी रहेगा। कानून का शिकंजा आप पर निश्चित रूप से आएगा। গত 1.5 বছরে কতবার রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত, কোন কোন ইস্যুতে সংঘাত, খাতা কলম নিয়ে বসলে হিসাব গুলিয়ে যাবে। যাদবপুরে ঘেরাও থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার। শিলিগুড়ি সহ একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক ডাকা। জেলা সফরে গিয়ে আমলাদের তলব। রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশাসনকে নিশানা। রাজ্যপালকে ঘিরে রাজনৈতিক তরজা এখন রোজকার বিষয়। রাজ্যপাল ঠিক কাজ করছেন। যদি সংবিধান না মেনে করে থাকেন তার জন্য অভিযোগ করার জায়গা আছে, ওখানে করুন। মানুষের সামনে চেঁচিয়ে লাভ নেই। কিছুদিন চলবে। আর এই সরকার এখন মৃত্যুর দিকে এগোচ্ছে, তাই শেষ কামড় দিচ্ছে। হিংসার মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এটা বেশি দিন সহ্য করবে। বিজেপির দালালি করছে, দালালি করুক। ওর কাজ হচ্ছে এখন ও সমস্ত ক্রিমিনালদের এক কাটটা করে আগামী দিনে বিজেপির হয়ে কি করে রিগিং করে ভোট করতে হবে সেই কাজটা উনি করছেন। সংঘাত শুধু মন্ত্রী, শান্তি, আমলা কিংবা পুলিশে আটকে নেই। একাধিক অভিযোগের সূত্র ধরে প্রশাসনের 2 শীর্ষকর্তার সংঘাতও আর চাপানি। বিস্ফোরক অভিযোগে মুখ্যমন্ত্রীকে একাধিক চিঠি রাজ্যপালের। চলতি বছরের 20 এপ্রিল SMS-এ রাজ্যপাল লেখেন, প্রিয় মুখ্যমন্ত্রী, আপনার বক্তব্য আমাকে আঘাত করেছে। আমরা দুজনেই সাংবিধানিক পদে রয়েছি, এই পদ আপনার জমিদারি নয়। এর জবাবে মুখ্যমন্ত্রী লেখেন, আপনার মনে রাখা উচিত যে আপনি মনোনীত প্রতিনিধি। আপনি এটাও ভুলে যাবেন না যে আমি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। ভোট যত এগিয়ে আসছে ততই সংঘাত বাড়ছে। তারই মধ্যে তৃণমূলের এই চিঠি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রথমেই বলে রাখি যে এই 156-1 ধারায় কি রয়েছে। সংবিধানের 156-1 ধারায় বলা রয়েছে যে রাজ্যপালের কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতির উপর নির্ভরশীল। আর রাজ্যপালের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি। তবে এখানে নির্বেদবাবুর কাছে শুরুতেই আসবো যে নির্বেদবাবু সরাসরি রাজ্যপালকে অপসারণের আর্জি জানালেন আপনারা রাষ্ট্রপতির কাছে এই 156-1 ধারা ধরে। সত্যি কোন প্রেক্ষাপট যে রাজ্যপালের অপসারণ চাইছেন আপনারা?
1947 সালের পর থেকে, যবে থেকে ভারতের সংবিধান শুরু হয়েছে তৈরি হওয়া, এবং তারপরে ভারতের সংবিধানের উপর যত কাজকর্ম হয়েছে তাতে সবচেয়ে বেশি যে ইস্যুটা এসছে সেটা হচ্ছে রাজ্যপাল সম্পর্কে। এবং রাজ্যপাল সম্পর্কে খুব দীর্ঘ আলোচনায় না গেলেও, কেননা অন্যান্য বিশিষ্ট মানুষরা এখানে রয়েছেন, সেখানেও আমি বলতে পারি, যদি আমার খুব না স্মৃতিভ্রংশ হয়ে থাকে, তাহলে সরকারিয়া কমিশনের পরে সমস্ত কটা কমিশনই বলেছিল যে রাজ্যপাল কার্যত কেন্দ্রের দালাল হয়ে কাজ করে। এজেন্ট শব্দটা যদি আমি দালাল শব্দটা আমি প্রতিশব্দ হিসাবে ব্যবহার করি, তাহলে বলবো যে এই এজেন্ট হয়ে কাজ করার ব্যাপারটাকে যে করেই হোক আটকানো দরকার, এবং তার জন্যে যে যে নিয়মকানুন উচিত সেই নেই নিয়মকানুনগুলো তারা প্রপোজ করেছিলেন। এবং লাস্টে ওই পুঁচ কমিশনে বলেছিল যে রাজ্যপালের ক্ষেত্রে, আপনাকে দুটো কথা বলি আমি শেষ করব, রাজ্যপালের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। এক, যে রাজ্যপাল যেন তার বক্তব্যগুলো রাজ্য বিধানসভার বা রাজ্য মন্ত্রিসভার তাদের যে বক্তব্য হবে সেই বক্তব্যটাকে আশ্রয় করে যেন তিনি রাখেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বক্তব্যকে আশ্রয় করে নয়। এটা এক। আর দু নম্বর কথা, বিজেপি 1980 সাল থেকে যে আন্দোলনটা করে আসছে, যে বক্তব্যটা রেখে আসছে, সেটা হচ্ছে রাজ্যপালকে সরতে হলে রাজ্যপাল সমস্তটাই ডিপেন্ড করছে রাজ্য সরকারের উপর। এটা বিজেপির বক্তব্য। 1980 সাল অনওয়ার্ডস বিজেপির ধারাবাহিক বক্তব্য রাখছে যে রাজ্যপাল যদি কোনো ডিসিশন নেন তাহলে রাজ্য সরকারের বক্তব্যকে মাথায় রেখেই ডিসিশন নেবে। রাজ্যপালের কিছু অধিকার দেওয়া আছে এবং সেখানে রাজ্যপাল তার যাদেরকে যে মন্ত্রিসভা এবং যে সরকারি অফিসার তাদের কাছ থেকে কিছু জানতে চেতে পারেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের রাজ্যপাল বারবারই যেটা অভিযোগ করেছেন যে তিনি জানতে চাচ্ছেন কিন্তু তাকে জানানো হচ্ছে না, তিনি চিঠি দিচ্ছেন তার উত্তর দেওয়া হচ্ছে না, তিনি অফিসারদের ডেকে পাঠাচ্ছেন, কথা বলতে চান, অফিসাররা তার সাথে দেখা করছে না। এই রকম অবস্থায় দাঁড়িয়ে আজকে যিনি বলছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচিত হতে পারেন কিন্তু তিনি নির্বাচিত মানে সংবিধানের উপরে নন। তিনি যখন শপথ বাক্য পাঠ করেছিলেন, শপথ বাক্য পড়েছিলেন রাজ্যপাল, তিনি বলেছিলেন সংবিধান অনুযায়ী কাজ করবেন। কেউ তো সংবিধানের মধ্যে নন প্রণয়বাবু, আর সেজন্য সংবিধানেরই 156(1) ধারা অনুসারে ক্ষমতা প্রয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দেখুন, আবেদন তো যে কেউ জানাতে পারে, আবেদন জানানোর জন্য তো কোনো অসুবিধা নেই। এবার সেই আবেদনটা গৃহীত হবে কি হবে না, রাষ্ট্রপতি নেবেন কি নেবেন না, সেটা রাষ্ট্রপতির ব্যাপার, এটা আদৌ কোনো ইস্যু না। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে ভূভারতে যে ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে ঘটেছে, সিবিআই একটা নোটিশ সার্ভ করতে গেছে একজন আইএএস অফিসারকে, আইপিএস অফিসারকে, শটান মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেলেন, মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে এসে রাজনৈতিক আলোচনা করব। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আসবো। বিকাশ রঞ্জন বাবু, আপনি শুধুমাত্র সাংসদ না, আপনি আইনজীবীও, বিশিষ্ট আইনজীবীও বটে। আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে প্রথমতই এখনো অবধি যা ঘটনা পরম্পরা 156(1) ধারা অনুযায়ী রাজ্যপাল জগদীপ ধনকর তাকে অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি, এরকম কোনো প্রেক্ষাপট, কোনো পটভূমি রয়েছে? দেখুন, রাষ্ট্রপতির কাছে ভারতবর্ষের যে কোনো নাগরিক আবেদন করতে পারেন। সাংসদরা আবেদন করেছেন, তাদের নির্দিষ্ট কোনো বক্তব্য থাকতেই পারে। এখন রাষ্ট্রপতি তিনি ঠিক করবেন যে সেই অভিযোগগুলো তাকে সরানোর পক্ষে সন্তোষজনক কিনা। সরানো মানে রাষ্ট্রপতি বলতে পারেন যে আমি এনার মেয়াদ শেষ করে দিলাম, অন্য কাউকে দিলাম, কিন্তু সেটা সম্পূর্ণই রাষ্ট্রপতির নিজস্ব চিন্তাভাবনার উপর নির্ভর করে। কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি তো চিন্তাভাবনা করেন না, চিন্তাভাবনা করেন তার আমলারা। আমাদের দেশের সংবিধানের যা চেহারা, তাতে রাজ্যপালের কোনো খুব সীমিত ক্ষেত্র ছাড়া স্বাধীন স্বেচ্ছামূলক ভূমিকা নেই। রাজ্যপালকে রাজ্য সরকারের সিদ্ধান্ত মতোই চলতে হবে, এটাই সংবিধানের নির্দিষ্ট ধারা। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ দিয়েছেন সেটা বড় কথা নয়, রাজ্যপালকেও শপথ নিতে হয়।
প্রধানমন্ত্রীকেও শপথ নিতে হয়, রাষ্ট্রপতিকেও শপথ নিতে হয়। সকলেরই শপথের মূল বক্তব্য যে সংবিধানের মর্যাদা রক্ষা করবেন এবং সাংবিধানিকভাবে কাজ করবেন। এক্ষেত্রে রাজ্যপাল তিনি যে রাজ্যেরই হন না কেন তার কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই, তাকে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। খুব সাম্প্রতিক একটা ঘটনা দেখবেন, কেরালায় যখন সেখানকার সরকার বিধানসভা ডাকতে চাইলেন, রাজ্যপাল তিনি প্রথমে সহমত প্রকাশ করলেন না, বললেন ডাকবো না, কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে রাজ্যপালের সঙ্গে কথাবার্তা বলার পর রাজ্যপাল রাজি হয়েছেন। সম্পর্কটা এইরকম হওয়া উচিত, বৈরুতামূলক নয়। পশ্চিমবঙ্গের সম্পর্কটা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী পরস্পর যুযুধমান দুই পক্ষ দাঁড়িয়ে গেছেন, যেটা সংবিধানের অনুমোদন নেই এবং সংবিধানের পক্ষে খুব ভালো ঘটনা ঘটছে আমি না। আসবো বিকাশ রঞ্জন বাবু আপনার কাছে, আমি এখানেই বিচারপতি গাঙ্গুলির কাছে আসবো। বিচারপতি গাঙ্গুলি, আপনি যদি আমাদের একটু বুঝিয়ে দেন যে সত্যি একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যপাল তিনি প্রত্যেক দিনই বিভিন্ন টুইট করছেন, নানা বক্তব্য রাখছেন, জানিয়ে এ রাজ্যের শাসক দল বারবার প্রশ্ন তুলছে যে সেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা। তারা অভিযোগ করছেন যে এখতিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল। তারা 156(1) ধারা সংবিধানের অনুযায়ী রাজ্যপালের অপসারণ চাইছেন। সত্যি বিষয়টার মধ্যে কতটা ভিত্তি রয়েছে? আচ্ছা দেখুন, এখানে এই ব্যাপারটা, এই যে দাবি হচ্ছে রাজ্যপালকে সরানোর, এই দুটো দিক আছে। একটা রাজনৈতিক দিক আর একটা সাংবিধানিক দিক। আমি রাজনৈতিক ব্যাপার নিয়ে কিছু বলছি না, আমি সাংবিধানিক দিক নিয়ে বলছি। রাজ্যপালকে সরানোর যে ধারাটা আছে 156(1), সেখানে বলছে যে রাজ্যপাল ততদিনই তার কাজে বহাল থাকতে পারেন অ্যাট দি প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। এবং এই যে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট বলতে কী বোঝাচ্ছে এবং রাজ্যপালকে কোন অবস্থায় সরানো যায়, এ নিয়ে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, বিপি সিঙ্গল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেখানে 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ যেটা বলেছিল, আমি খালি তার দূর থেকে দুটো লাইন পড়ে দিচ্ছি, তাহলেই আপনি বুঝতে পারবেন। A governor cannot be removed on the ground that he is out of sync with the policies and ideologies of the union government or the party at the center. A governor cannot be removed on the ground that the union government or the party in power loses confidence in him. এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট রিমুভার, রাজ্যপালকে সরানোর কথা তুলছে না, কিন্তু রাজ্য সরকার তুলছে। কেন? রাজ্য সরকারের ধারণা যে রাজ্যপাল সংবিধান অনুযায়ী কাজ করছেন না, কিন্তু এই ধারণার বশবর্তী হয়ে 156 ধারার মোতাবেক রাষ্ট্রপতির ওপর কোনো সাংবিধানিক বার্তা পৌঁছয় না যে তাকে সরাতে হবে। এখানে রাষ্ট্রপতিও সরাতে গেলে তাকেও কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখানে রাজ্যপালের ভূমিকাটা কী, এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, রাজ্যপাল এই রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ, সমস্ত প্রশাসনিক ক্ষমতা তারই উপর বর্তায়, সমস্ত প্রশাসনিক আদেশ তার নামেই প্রকাশ করতে হয়। এ তো গেল 101 দিকে। আরেকদিকে তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক খুব প্রয়োজনীয় যোগসূত্র। আমাদের দেশে যে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেখানে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি প্রেসিডেন্ট রুল করতে হয়, যদি হয় কোনো কালে, এখন হচ্ছে বলছি না, তাহলে এখানে রাজ্যপালের রিপোর্টের একটা দাম আছে। এবং রাজ্যপালকে একটা সাংবিধানিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তবে তার বেশিরভাগ কাজটা কিন্তু রাজ্য মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী করতে হয়। অবশ্য যদি প্রেসিডেন্ট রুল করতে হয়, সেখানে তার পরামর্শ লাগবে। একদমই বিচারপতি গাঙ্গুলি, আমি ঠিক এই জায়গাতে আপনার কাছে আরো বিশদে আসবো, কারণ এই যে পয়েন্টটা আপনি বললেন যে মূলত রাজ্যপালের, বলছি এখানে এক সেকেন্ড দিন, এইখানে যে রাজনৈতিক দাবিটা তোলা হয়েছে, সেই দাবি তোলা হতেই পারে, অতীতেও এই ধরনের হয়েছিল, কিন্তু এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এইটুকু আমি বলতে পারি। আমি আসবো ঠিক এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, কারণ বিচারপতি গাঙ্গুলি যে কথাটা বলছিলেন, যদি তার রেস্টে নিয়ে আমরা দেখি যে কোন সময় থেকে, যে সময় দাঁড়িয়ে অকংগ্রেসি দলগুলি
রাজ্য চালাতে শুরু করলো, আমরা 60-এর দশকের শেষের দিকে যদি দেখি, সেই সময় থেকে কিন্তু রাজ্যপালের ভূমিকাটা এবার ক্রুশিয়াল হয়ে ওঠে একদিকে, অন্যদিকে নানাভাবে বিতর্কের কেন্দ্রবিন্দুতেও আসে। একটা ছোট্ট বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। দেখতে থাকুন ক্রস ফায়ার। আমি আরও একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাবো। বিকাশবাবু, আমাকে একটা কথা বলুন যে আপনারাও বিভিন্ন সময় এই রাজ্যের রাজ্যপাল, বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা একাধিকবার এমনকি রাজ্যপাল পদের প্রয়োজনীয়তা সেটাও যে বিবেচনা করা উচিত, এই বিষয়টাকেও আপনারা বিভিন্ন সময় তুলেছেন। আপনাদের সরাসরি অবস্থান কি? তৃণমূল কংগ্রেস যে এই রাজ্যপালের অপসারণ চেয়েছেন, সেটা সম্পর্কে আপনাদের অবস্থান কি? দেখুন, আমরা রাজ্যপাল অপসারণ কিংবা 356 দুটোই অযৌক্তিক মতামত, তার বিরুদ্ধে। এখানে রাজ্যপাল অপসারণ চাওয়া এটা একটা রাজনৈতিক চাল। যেমন বিজেপি তারা 356 চাইছেন, এর মধ্যে আমি ঢুকতে চাই না। আমাদের যে নির্দিষ্ট অবস্থান তা হচ্ছে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পথে কাজ করবে, তাকে গণতান্ত্রিক পথে কাজ করবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা চলবে না। কিন্তু পাশাপাশি গণতান্ত্রিক সরকার যাতে সংবিধান সম্মতভাবে গণতন্ত্রকে রক্ষার জন্যই কাজ করে, সেটাও আমাদের দেখা দায়িত্ব। তা নিয়ে আমরা রাস্তায় নামি। এই ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপ বা কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ আমরা কোনো মতেই মেনে নিই না, মেনে নেব না। কিন্তু আপনারাও তো একাধিকবার রাজ্যপালের পদ, তার প্রয়োজনটা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা মনে করি রাজ্যপালের স্বাধীন ভারতবর্ষে সংবিধান সম্মতভাবে কাজ করবার জন্য রাজ্যপালের পদের কোনো প্রয়োজন নেই। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার জন্য আন্তঃরাজ্য বা কেন্দ্রীয় কমিটি তৈরি করা যায়, বিভিন্ন এমপিদের নিয়ে পার্লামেন্টের কমিটি কাজ করতে পারে। পরস্পরের মধ্যে একটা বোঝাপড়া, পরস্পরের দায়বদ্ধতা প্রমাণের জন্য আমাদের সংসদই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এইরকম একজন রাজ্যপাল অবসরপ্রাপ্ত রাজনীতিক কোনো দলের, তাকে বসিয়ে দিয়ে সম্পর্ক ভালো হয় না, বরং আমাদের প্রজাতন্ত্র সম্পর্কে মানুষের ধারণাটা খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যপালের অপসারণের দাবি বা আর যে সেটা রাজনৈতিক চাল, বিকাশ রঞ্জন বাবুর বক্তব্য। না, উনি তো ঠিকই বলেছেন। রাজনৈতিক চাল কথাটার মধ্যে তো কোনো অন্যায় নেই, কথাটা তো রাজনীতির কথাই। রাজনীতির নেতারা তারা দাবি করেছেন, তারা তো অরাজনৈতিক দাবি করবেন না, স্বাভাবিক। এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে রাজ্যপাল সম্পর্কে যে কথাগুলো উনি বলেছেন, সেটাও তো মোটামুটিভাবে তার বক্তব্য সেই সরকারিয়া কমিশন বা তার আগের বহুদিন আগে থেকেই যে সমস্ত বিশিষ্ট মানুষরা এ নিয়ে কথা বলছেন, তার সঙ্গে যাই তো একই সঙ্গে যাচ্ছে। প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে অত সুন্দর একটা বাড়ি, সেই বাড়িটা একটা সুন্দর মিউজিয়াম করা যায়, এরকম একটা অদ্ভুত লোক সেখানে বসে কতগুলো সরকারের বিরুদ্ধে খারাপ কথা বলে যাবে, এটাও তো ঠিক নয়, এটাও কোনো লোক মানতে পারে না। ওখানে কত সুন্দর সুন্দর কাজ করার আছে। সুতরাং এটা একেবারেই অপ্রয়োজনীয় একটি পদ, এবং সেই পদটি হলো যে একটি দল, সে দলটা জিতে এসছে, সে দলটা কাজ করছে না করছে, সেটা একটা কমিটি তৈরি করুন বা একটা সেন্ট্রালাইজড বডি তৈরি করুন, তারা দেখবে যারা নির্বাচিত, প্রত্যেকেই নির্বাচিত। এই অরাজনৈতিক একটা ব্যাপার। এটা তো ব্রিটিশ ইন্ডিয়া নয়, ব্রিটিশ ইন্ডিয়াতে এই জিনিসটা চালু ছিল। পরবর্তীকালে অনেকেই রাজ্যপালের কাছে কথা বলেছেন, অ্যাপিল করেছেন, কিন্তু সেটা হচ্ছে একান্ত প্রয়োজনীয় ছাড়া দলে ছিলেন তারা অ্যাপিল করতে চাননি কেউ। নির্বেদ বাবু কিছুদিন আগেও যে দলে ছিলেন, অর্থাৎ কংগ্রেস দল, সেই কংগ্রেস দলই জানে যে এই রাজ্যপাল পদটার কত গুরুত্ব। তার কারণ একাধিকবার নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে কংগ্রেস, এই রাষ্ট্রপতি শাসন জারি করেছে এই রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই। আজকে নির্বেদ বাবুরা যখন কংগ্রেসে ছিলেন, তখন কংগ্রেস দল যদি এর গুরুত্ব অনুভব না করতেন, স্বাধীনতার এত বছর পরে তাদের কাছে ম্যান্ডেট ছিল, তারা যদি এখান থেকে অ্যামেন্ড করে কোনোভাবে রাজ্যপাল পদটাকে সরাতেই পারতেন। কিন্তু রাজ্যপাল পদটাকে তো কংগ্রেস দীর্ঘদিন ধরে বিরোধী যে সমস্ত দলের সরকার তাদেরকে ভাঙার কাজ করেছে।
আজকে হঠাৎ করে নির্বেদ বাবু যদি বলেন যে ওই বাড়িটাই মিউজিয়াম বানিয়ে দেওয়া যায়, তো মিউজিয়াম এতদিন বানাননি কেন? এতদিন মিউজিয়াম বানিয়ে দিতে পারতেন, কিন্তু কংগ্রেস তো মিউজিয়াম বানায়নি এই কারণে। আমি এখানে একটু নির্বেদবাবুর কাছে একটু আসি। নির্বেদবাবু কিন্তু যে সময় দাঁড়িয়ে আমরা যদি জাস্ট কয়েক বছর পেছনে ফিরে যাই, এ রাজ্যের রাজনীতির প্রেক্ষাপটে যখন আমরা গোপালকৃষ্ণ গান্ধী, রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী তাকে অত্যন্ত সক্রিয় হতে দেখছি, সেই সময় তো তৃণমূল কংগ্রেস তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেনি। সেই সময় তো রাদার সেটাকে স্বাগত জানিয়েছে। সেই সময় তো রাজ্যপাল তিনি তার পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেনি। না, প্রশ্নটা হচ্ছে রাজ্যপাল নয়, প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল হচ্ছে একটা এজেন্ট, যার থ্রু দিয়ে রাষ্ট্রপতির কাছে বক্তব্যটা পৌঁছানো হয়। এবার কথা হচ্ছে যে সেটা কোনো রাজ্যপাল তার ভূমিকাটি ঠিকঠাক পালন করতে চেষ্টা করেন, কোনো রাজ্যপাল চেষ্টা করেন না। যেমন ধরুন পদ্মজা নাইডুর সঙ্গে বিধানচন্দ্র রায়ের যে ঝগড়াঝাটিটা বলতুম আমরা, আসলে ঝগড়াঝাটি নয়, একদম সাংবিধানিকভাবেই হতো, কিন্তু পদ্মজা নাইডু এটা অত্যন্ত জোরের সঙ্গে তার ভূমিকাটা পালন করতেন। কিন্তু পদ্মজা নাইডু আর এই যে ভদ্রলোক ধনকার সামথিং, সেই ভদ্রলোক তো এক জিনিস নন। শুধু আমি আপনার সঙ্গে আলোচনায় ফিরবো নির্বেদবাবু, আমি বিচারপতি গাঙ্গুলির কাছেও যাব। একটা ছোট্ট বিরতি, তার আগে আমাকে নিতেই হচ্ছে। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন ক্রস ফায়ার। রাজ্য বনাম রাজ্যপাল ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে সংঘাত। কথার যুদ্ধ ক্রমেই আইনি হুঁশিয়ারিতে পরিণত হচ্ছে। কতদূর পৌঁছবে এই বিবাদ? বাংলার রাজনীতিতে এই দ্বন্দ্বের ইতিহাস বলছে খেল আভি দূর হ্যায়। পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যা দেখে অনেকেই বলছেন এই সংঘাত নজিরবিহীন। তবে প্রতিবারই সংঘাতের অভিঘাত নতুনভাবে গাঢ় হচ্ছে। জেলা শহর থেকে আঞ্চলিক ইস্যু, রাজ্যপালের ভূমিকায় বারবার গুরুত্ব পাচ্ছে সবই। ভোট এগিয়ে আসতে এই ঝাঁজ আরও বাড়ছে, পাল্টা আক্রমণ শানাচ্ছে শাসক দল। কথার যুদ্ধ ক্রমেই আইনি হুঁশিয়ারিতে পরিণত হচ্ছে। রাজ্যপালের অপসারণের দাবি আরো তীব্র করছে রাজ্য। সাংবিধানিক ক্ষমতার কথা পাল্টা স্মরণ করাচ্ছেন রাজ্যপাল। আসছে ৩৫৬-র মতো চরম হুঙ্কার। পরিস্থিতি বলছে ভোট যত এগোবে বাড়বে উত্তাপ। আর ইতিহাস বলছে বাংলার ইতিহাসে এমনটা নতুন নয়। রাজ্য কেন্দ্র সরকার দুই ক্ষমতায় দুই যুযুধান রাজনৈতিক দল, আর তাতেই বারবার প্রকট রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত। কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, গোয়া, তালিকাটা খুব একটা ছোট নয়। যেমন ছোট নয় বাংলার অতীত অধ্যায়টাও। 1967-তে বাংলার রাজ্যপাল ধরমবীর। রাজ্যে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হলো। জোট সরকারে বিপ্লবী বাংলা কংগ্রেস, সিপিআই এবং সিপিএম। মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। বিপ্লবী বাংলা কংগ্রেসের কিছু বিধায়ক মিলে কংগ্রেসের সঙ্গে সরকার করার চেষ্টা। বিধানসভায় শক্তি পরীক্ষার দাবি করেন জ্যোতি বসু। রাজ্যপাল সেই দাবি না মেনে নতুন সরকারকে শপথে আহ্বান জানান। রাজ্যপাল শান্তি স্বরূপ ধাওয়ান। 1969-এ ক্ষমতায় যুক্তফ্রন্ট সরকার। রাজ্যপাল শান্তি স্বরূপ ধাওয়ান। মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় পদত্যাগ করলেন। সিপিএম কিছু শরিকদের নিয়ে সরকার গঠন করতে চাইল। রাজ্যপাল সেই দাবি উড়িয়ে দেন। রাজ্যপাল এপি শর্মা। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন বিরোধ বাধে রাজ্যপাল এপি শর্মার সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরকারের সুপারিশ না মেনে উপাচার্য নিয়োগ করেন এপি শর্মা। রাজ্যপাল টিভি রাজেশ্বর। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন টিভি রাজেশ্বর। সরকারের উপর নজরদারি হচ্ছে, এই অভিযোগে সরব হয় বামেরা। রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। ইউপিএ সরকারের আমলে রাজ্যের রাজ্যপাল হয়ে আসেন গোপালকৃষ্ণ গান্ধী। নন্দীগ্রাম সহ একাধিক ঘটনায় তাঁর মন্তব্যে সরকারের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ৩ জন রাজ্যপাল পশ্চিমবঙ্গে এসেছেন: এম.কে. নারায়ণন, কেশরীনাথ ত্রিপাঠী এবং জগদীপ ধনকর। ৩ জনই সরকারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধে জড়িয়েছেন। তবে বর্তমানে এই বিরোধ কার্যত নজিরবিহীন পর্যায়েই চলে যাচ্ছে। সামনে ভোট, এর শেষ কোথায়? অপেক্ষায় বাংলাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে আসবো। বিচারপতি গঙ্গোপাধ্যায়, যেমন সংবিধানের 156-র 1 ধারা অনুযায়ী রাজ্যপালের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির আছে, আবার একই সঙ্গে আদালত তো সেখানেও এটা এই বার্তা দিয়ে দিয়েছে, সেখানেও একটা লক্ষণ রেখা বেঁধে দিয়েছে যে আরবিট্রারিলি বা আনরিজনেবলি সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেখানে দাঁড়িয়ে তাহলে সত্যি এরকম পরিস্থিতিতে বা এরকম ক্ষেত্রে তার বাস্তবতা কতটা? সত্যি রাষ্ট্রপতির হাতে কতটা ক্ষমতা থাকে?
ধরুন এই ক্ষমতাটা যেটা ওই ফয়সালাতেই বলেছে বিপি সিঙ্গলে যে এই ক্ষমতা রাষ্ট্রপতি প্রয়োগ করবে কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী। আর্টিকেল 74 যে এড অ্যান্ড অ্যাডভাইস আছে সেটা মেনে তাকে করতে হবে, এবং রাষ্ট্রপতি খেয়াল খুশি মতো করতে পারেন না। কিন্তু সেখানে আর একটা কথা বলেছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বলেছেন যে রাজ্যপাল কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা তার কথায় চলতে বাধ্য নন। এই রাজনৈতিক দল আর সরকার এই দুটোর মধ্যে যে একটা বিভাজন আছে সেটা আমরা প্রায় গুলিয়ে ফেলি। যখন এইটা বিভাজনটা মুছে যায় তখন সরকার গণতান্ত্রিকভাবে চলে না। সেইখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যে রাজ্যপালের প্রয়োজন আছে। যেখানে রাজ্যপাল বলছেন যে সরকার সংবিধান মেনে তার সরকার পরিচালনা করছেন না, দলের কথায় চলছেন, এটাই তো প্রধান বক্তব্য রাজ্যপালের। সেইখানে কিন্তু রাজ্যপালের একটা ভূমিকা আছে, এবং রাজ্যপালের ভূমিকা আছে যখন 356 ধারা হয় তখন রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে বর্তমানে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন বারবার 356 কথা বলেছিলেন। শুধু তাঁর দলের একজন সদস্য হয়ে নির্বেদবাবু কী করে বলেন যে রাজ্যপালের পদ অবলুপ্তি, সেটা আমি ঠিক বুঝতে পারছি। নির্বেদবাবু, কেননা এই পদের একমাত্র কারণ হচ্ছে, আমি যেটা বলেছি সেটা হচ্ছে রাজ্যপালের পদের অবলুপ্তির কথা বলেছেন মানে বামেরা কোনো সময় তারা বিরোধী থাকুন বা ক্ষমতায় থাকুন, তারা কখনো বিরোধী থাকাকালীন বলেননি যে রাষ্ট্রপতির শাসন জারি করো। তারা এখন বিরোধী আছেন, এখনও বলছেন রাষ্ট্রপতি শাসনের তারা বিরোধী। এই কথা কিন্তু বাম মানে তৃণমূলের যারা মাননীয় প্রধানমন্ত্রী যিনি তখন বিরোধী দলনেত্রী ছিলেন তাঁর মুখে কিন্তু এটা আমরা শুনিনি, বরং তিনি বারবার রাষ্ট্রপতি শাসনের কথা বলে এসেছেন। উত্তর নেব আমি বিচারপতি গাঙ্গুলি। নির্বেদবাবুর কাছে, নির্বেদবাবু প্লিজ উত্তর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা আমি বলছিলাম সেটা অশোকবাবু বোধহয় ঠিক শুনতে পাননি, কেননা ফোনে ঠিক মতো যাচ্ছে না। সেটা হচ্ছে আমি বলতে চেয়েছিলাম যে ভারতবর্ষের সংবিধান রচয়িতারা কোনভাবে রাজ্যপালকে দেখেছেন, পদটিকে দেখেছেন, এবং তার উপর যে ডিবেটটা দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে চলছে, সেই ডিবেটের কথাটা বলতে চাইছিলাম। সেই ডিবেটটা নিয়ে বোধহয় অশোকবাবুর এত ঝামেলার কোনো প্রবলেম নেই। আমার মনে হয় না অশোকবাবু সেই ডিবেটটা সম্পর্কে জানেন না। তিনি তো জানেন, এবং জানেন বলেই সুতরাং ডিবেটটাকে অস্বীকার করার কোনো জায়গা আছে বলে মনে হয় না। আর তৃণমূল কংগ্রেস করা মানেই হচ্ছে গিয়ে ডিবেটটার কথা ভুলে যাব, কোনো উল্লেখ করব না, এটা বোধহয় ঠিক নয় ভাবা। আমি সেটাই বলেছি। কিন্তু নির্বেদবাবু কিছুক্ষণ আগে বিকাশ রঞ্জন বাবু যেটা বলছিলেন যেটা নিছক রাজনৈতিক একটা চাল। আমি যে প্রশ্নটা বিচারপতি গাঙ্গুলির কাছে করছিলাম সেটা নিয়ে আপনার কাছে আসবো, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে আরবিট্রারিলি, খেয়াল খুশি মতো এবং অহেতুক, অযথা, অকারণে রাজ্যপালকে অপসারণ সেটা রাষ্ট্রপতিও করতে পারবেন না। দ্বিতীয়ত, সেটা কোন প্রেক্ষাপটে এই প্রসঙ্গটা আসছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালের সঙ্গে কোথাও যদি কোনো রকম মতান্তর, কিন্তু তা নয়। এখানে তো রাদার যেটা দেখা যাচ্ছে যে এই রাজ্যের শাসক দল বা এই রাজ্যের যে সরকার তার সঙ্গে সাংবিধানিক প্রধানের মধ্যে একটা ব্যবধান একটা তৈরি হচ্ছে, কাজে এই প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। তবে সত্যি কি আপনি এক্সপেক্ট করেন যে আপনাদের আবেদন মতো রাজ্যপালের অপসারণ হবে, নাকি এটা জাস্ট নির্বাচনের আগে একটা পলিটিক্যাল ইস্যু, একটা রাজনৈতিক চাল? না, রাজনীতির নিয়ম হচ্ছে গে যে, আমি বলি একটু, আচ্ছা, রাজনীতির নিয়ম হচ্ছে যে রাজনীতির পথে এই যে ভারতবর্ষের সংবিধান, এই ভারতবর্ষের সংবিধানটা প্রায় 100টার মতো পরিবর্তন ঘটে গেছে। তার কারণ হচ্ছে সংবিধানটা কখনো নিশ্ছিদ্র এবং সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তনীয় নয়। তার ফলে কি হয়, এই যে আমরা বলছি আজকে, এটা হচ্ছে আগামী দিনের
কি পরিবর্তনের সূচনা হতে চলেছে সেই পথে যাওয়ার জন্য। এবং রাজ্যপাল যে কাজগুলো করছেন এটা ভারতবর্ষের সংবিধানে একেবারে প্রথম এই কাজ শুরু হয়েছে। সেই জন্য আমি বললাম যে রাজভবনে মিউজিয়াম করলে কত ভালো হতো। তার কারণ হচ্ছে যে যিনি এইভাবে ব্যবহার করেন। প্রণয়বাবু, এটা কি অস্বীকার করতে পারেন যে রাজ্যের শাসক দল যে অভিযোগটা বারবার করছে যে রাজ্যপাল তিনি অতি সক্রিয় হচ্ছেন, তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন? একটা রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি যখন বলছেন যে ভোটে হিংসা হতে পারে ইত্যাদি, সত্যি তার বক্তব্যগুলো সেটা কতটা সাংবিধানিক পরিসরের মধ্যে নিয়ে তো বারবার চর্চা হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন হিংসা হচ্ছে। গতকাল সন্ধ্যাতেও হাওড়াতে একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই কথাটা যদি রাজ্যপাল বলে তা আমি তো বুঝতে পারছি না অসাংবিধানিক কথা কোথায় বলছে। দ্বিতীয় হচ্ছে বিচারপতি যিনি বললেন সেই কথাটাই তো আমরা বলছি যে প্রশাসন এবং দল সরকার চালানোর একটা অভিপ্রায়, একটা চেষ্টা করছেন রাজ্যপাল। তিনি নিজে গিয়ে, যেটা শাসক পক্ষ অভিযোগ করছে, তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক আধিকারিক তাদের ডেকে পাঠাচ্ছেন। না না, আপনার কি উত্তরটা চাই না আপনার কোনো জিনিস আমার উপর চাপিয়ে দেওয়া চাই? আমার আপনার কাছ থেকে উত্তর নেওয়া, আমাকে বলতে দিতে হবে, আপনাকে প্রশ্ন করা এবং আপনার থেকে উত্তর নেওয়া, সেটা আমার কাজ। তাহলে বলতে আমি দিতে তার হবে, জন্যই স্যালারি পাই। একবার প্রশ্ন করে দর্শকদের কাছে সময় তো দিতে হবে। বলুন প্লিজ। না, আপনার নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকলে, আপনার আমার নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। প্রণয়বাবু, আপনাকে খোলা চ্যালেঞ্জ দিলাম। প্রণয়বাবু, খোলা চ্যালেঞ্জ দিলাম। আমার 21 বছরের ক্যারিয়ার, আপনি যদি একবারও আঙুল তুলে আমার ব্যক্তিগত এজেন্ডা সম্পর্কে একটি তথ্য প্রমাণ দিতে পারেন, আমি এই প্রফেশনটা ছেড়ে দিয়ে চলে যাব। আপনাকে আমার খোলা চ্যালেঞ্জ রইল, প্লিজ উত্তর দিন। আমার উত্তরটা শুনতে হবে, আমাকে সময়টা দিতে হবে, উত্তরটা শুনতে হবে। তো এই রাজ্যের প্রশাসন এবং রাজনৈতিক দল যে মিলে গেছে তার প্রমাণ হচ্ছে নবান্নতে দলীয় যোগদান হচ্ছে। আপনি জানেন যে একজন এমপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল নবান্ন থেকে। আজকে প্রশাসনিক বৈঠক থেকে তিনি দলীয় নির্দেশ দেন। এই কথাগুলো যদি রাজ্যপাল বলেন তাহলে রাজ্যপালকে অপসারণ করতে হবে। আমরা তো এই কথাটাই বলছি যে প্রশাসন এবং দল দুটো আলাদা জিনিস, সংবিধানে যেভাবে বর্ণিত হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রশাসন এবং দল একাকার হয়ে গেছে। আজকে নবান্নটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে, তাই সেখানে ঝান্ডা ধরানো হচ্ছে। ভাবা যায় এটা? আজকে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, যারা অফিসার, তারা যেন, আজকে আমরা তো দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি পুলিশ ইউনিফর্মে কলকাতার পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর প্রসাদ বিতরণ করছে। এই চিত্র তো আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তার আগে ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি নির্বেদবাবুর কাছে খুব সংক্ষেপে যাবো। নির্বেদবাবু, প্রণয়বাবুদের যেটা অভিযোগ যে রাজ্যের যে পরিস্থিতি সেটা নিয়ে, অর্থাৎ রাজ্যপাল তিনি যেটা দেখছেন, তিনি যেটা শুনছেন, সেটা নিয়ে তিনি যখনই সোচ্চার হবেন তাহলেই হচ্ছে তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। সাংবিধানিক প্রধান মানে তাকে রাজ্য সরকার বা শাসক পক্ষ যা বলছে সেই কথাটাই, তার সুরেই সুর মেলাতে হবে। এটাই বা কে বলে দিল? না, কেউ বলেনি। শুধু বলেনি তা নয়, আসলে যে জায়গাটায় সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে রোজ রাজ্যপাল যা বলছেন তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রেস কনফারেন্সটা করা। অর্থাৎ প্রতিদিন একটা করে প্রেস কনফারেন্স করছেন এবং তারপরে আমি কিছু বলবো না বলে শুরু করছেন, বলে একটা আধ ঘন্টা স্টেটমেন্ট করছেন। এটাই হচ্ছে রাজ্যপালের একান্ত ব্যাপার, যেটা নিয়েই আমার মনে হচ্ছে মানুষরা একটু বিরক্ত হয়ে গেছে যে রাজ্যপালের এটা কাজ না যে রোজ একটা করে প্রেস কনফারেন্স করে আর রোজ রাজ্যপালের রোজ বহির্ভূত বলা যাক বা না যাক, প্রথা বহির্ভূত যে কিছু কাজকর্ম করছেন, এটা কি অস্বীকার করতে পারেন? দেখুন, ডায়মন্ড হারবারে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে যে হামলা হলো, সেদিন সকালবেলা তিনি এ রাজ্যের পুলিশ অফিসারদের ডেকে সতর্ক করেছিলেন যে এরকম খবর আসছে। তারা বলেছিলেন সব ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা গেল মিনিমাম সিকিউরিটিটুকুর অ্যারেঞ্জমেন্ট সেখানে ছিল না
এরকম জেড ক্যাটাগরি প্রাপ্ত একজনের উপরে পাথর বৃষ্টি হলো, তারপরে রাজ্য প্রশাসন বলল কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক হয়ে গেছে। এই যখন অবস্থা, তো রাজ্যপাল যে তার ভূমিকা পালন করছেন, তিনি যে সকালবেলা অফিসারদেরকে ডেকে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন, এটা প্রেস কনফারেন্স ছাড়া আর কোথায় বলবে? রাজ্যপাল তো অসহায় হয়ে গেছে। এখানে মানুষের নিরাপত্তা নেই, মহিলাদের নিরাপত্তা নেই, এমনকি কেন্দ্রীয় নেতাদের উপর পরিকল্পিত হামলা হচ্ছে। প্রশাসন কোনো কথা শুনছে না, প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। তো রাজ্যপাল যদি তার অভিজ্ঞতার কথা জনগণের সামনে শেয়ার করে, এই অবস্থার মধ্যে নিয়ে এসছে কেন? এই অবস্থা তো কাম্য নয়। আসলে ব্যাপারটা হলো রাজ্যপাল নিজেকে হয়তো অশোক সেন কিংবা আরও বড় কোনো লয়ার ভাবেন আর কি, কেননা যে কোনো কথা বলতে গেলেই উনি লয়ের পয়েন্টসটাকে একটু তুলে দুটো কথা বলে দেন। এখন ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ লয়াররা এই বাংলার বুক থেকে জন্মেছেন, এটা উনি ভুলে যান। এবং আমি তার একদম ফলে শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে আসবো। বিচারপতি গঙ্গোপাধ্যায়, যে তিক্ততা, এই শব্দটা ব্যবহার করতে গেলে কত দ্বিধান্বিত হওয়ার জায়গা নেই এই মুহূর্তে। রাজ্যের সরকার পক্ষ এবং রাজ্যের সাংবিধানিক প্রধানের মধ্যে বারবার যেটা তিক্ততার পরিস্থিতি আমরা দেখছি, সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে সেটা নিবৃত্তির কোনো উপায় আপনি দেখতে পাচ্ছেন? আমার তো ধারণা, আমি রাজনীতির লোক নই, কিন্তু আমার ধারণা দুপক্ষেরই সংযমের প্রয়োজন আছে, দুপক্ষেরই সংযম দেখানোর প্রয়োজন আছে। কেননা এই তিক্ততা কোনো রকমই কোনোভাবেই কোনো গণতান্ত্রিক রাজ্য শাসনের পক্ষে খুব শুভ বার্তা নয়। সুতরাং দুপক্ষেরই সংযম দেখানোর প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে রাজনৈতিক দল যারা আছেন, মানে তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, তাদের যারা মানে বর্তমান শাসক দলরা প্রতিনিধিরা যে ভাষায় রাজ্যপালকে আক্রমণ করছেন, সেগুলো কিন্তু কাম্য নয়। এবং রাজ্যপালের একটু বেশি অতি সক্রিয়তা আমার চোখে নজরে আসছে, সেটাও তিনি একটু বুঝে শুনে করলে বোধহয় ভালো হয়। অবশ্য আমার বিচারপতি গাঙ্গুলি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রণয় বাবু, ধন্যবাদ নির্বেদ বাবু, সবাইকে। বিচারপতি গাঙ্গুলি অত্যন্ত সিগনিফিকেন্টলি একটা সাম আপ করলেন যে রাজ্যপালের দিক থেকেও তার মনে হচ্ছে রাজ্যপালের দিক থেকেও একটা অতি সক্রিয়তা দেখা যাচ্ছে। আবার শাসক পক্ষের একের পর এক নেতা যে ভাষায় রাজ্যপালকে নিশানা করছেন সেটাও কাঙ্ক্ষিত নয়। সত্যি এই যে ক্রমাগত তিক্ততা পর তিক্ততা যে ঘটনা প্রবাহ, যে পরম্পরা আমরা দেখছি, তার শেষ কোথায়? আর 356 বনাম 156 তারই বা শেষ কোথায়? সেইগুলো উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে। আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।